চলুন এমন একটা জলবায়ু সংকটের কথা বলি যা ইতিহাসে আগেও এসেছে আর প্রতিবারই মারাত্মক প্রভাব ফেলেছে। 2 কোটি। এই সংখ্যাটা শুনলে চমকে যেতে হয়, তাই না? এটা কিন্তু কোনো সাধারণ পরিসংখ্যান নয়। এটা হলো ভারতে শুধুমাত্র একটা প্রাকৃতিক বিপর্যয়ে হারিয়ে যাওয়া 2 কোটি মানুষের মর্মান্তিক হিসাব। কোনো যুদ্ধ বা মহামারী নয়, এই বিপর্যয়টা ঘটেছিল 1877 সালের এক সুপার এল নিনোর কারণে। আর উদ্বেগজনক খবর হলো বিজ্ঞানীরা বলছেন এই ফেনোমেনো বা ঘটনাটা আবার ফিরে আসতে চলেছে। তো এই এল নিনো জিনিসটা আসলে কি? কিভাবে হাজার হাজার কিলোমিটার দূরে সমুদ্রের জলের সামান্য তাপমাত্রা পরিবর্তন আমাদের দেশের আবহাওয়াকে আমূল বদলে দিতে পারে? পুরো খেলাটা আসলে বিশ্বের সবথেকে বড় মহাসাগর মানে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের। দেখুন, সাধারণ বছরগুলোতে কি হয়, শক্তিশালী বাতাস গরম জলকে এশিয়ার দিকে ছেলে নিয়ে যায়, কিন্তু এল নিনো বছরে সেই বাতাস দুর্বল হয়ে পড়ে আর গরম জলটা পূর্ব দিকেই থেকে যায়, যা বিশ্বজুড়ে আবহাওয়ার চেনা ছকটাকেই ওলটপালট করে দেয়। কিন্তু 2026 সালে যেটা হতে চলেছে সেটাকে বিশেষজ্ঞরা একটা পারফেক্ট স্টর্ম বলছেন। মানে এমন একটা পরিস্থিতি যেখানে একাধিক বিপজ্জনক ঘটনা একসাথে ঘটছে। এর পেছনে আছে তিনটে বড় কারণ। প্রথমত, পূর্বাভাস বলছে এটা গত 140 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে। দ্বিতীয়ত, এর সবথেকে মারাত্মক প্রভাবটা পড়বে ঠিক বর্ষা শুরুর সময়। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমাদের এই গ্রহটা জলবায়ু পরিবর্তনের কারণে আগের থেকেই অনেকটা বেশি গরম। শুরুতেই বুঝতে হবে, আমাদের এই গ্রহটা কিন্তু এমনিতেই গরম হয়ে আছে। বিশ্ব উষ্ণায়নের ফলে এর গড় তাপমাত্রা ইতিমধ্যেই প্রায় 1.4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এবার ভাবুন, এই বাড়তি গরমের ওপর সুপার এল নিনো আরও প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যোগ করতে পারে। মানে সব মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে যা মানব ইতিহাসে আগে কেউ দেখেনি। এটা একটা সম্পূর্ণ অচেনা তাপমাত্রার জগৎ। তো এই ভয়াবহ গরমের আঁচটা সবচেয়ে বেশি কাদের ওপর পড়বে? এর সরাসরি শিকার হবেন ভারতের প্রায় 38 কোটি শ্রমিক, মানে যারা মূলত দিনমজুর, নির্মাণকর্মী বা কৃষক, যাদের জীবিকার জন্য খোলা আকাশের নিচে কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। ভেবে দেখুন, যারা কড়া রোদে কাজ করেন, একটা তাপপ্রবাহ তাদের জীবনে কীরকম অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আসে। একটা সমীক্ষায় দেখা গেছে, তীব্র গরমের কারণে কাজ করতে না পারায় তাদের দৈনিক আয় প্রায় 40% পর্যন্ত কমে যেতে পারে। আর ব্যাপারটা শুধু একদিনের মজুরি হারানোর মধ্যে আটকে থাকে না, এর পেছনে আরও অনেক লুকোনো খরচ আছে। গরমে অসুস্থ হলে চিকিৎসার খরচ, শরীর ঠিক রাখতে বাড়তি জল বা বরফ কেনার খরচ, আর সবেতন ছুটি বা স্বাস্থ্য বিমার মতো কোনো সুরক্ষাও তো এদের নেই। অনেকেই ভাবেন সূর্য ডুবলেই বুঝি বিপদ কেটে গেল, কিন্তু বিশেষ করে শহরগুলোতে এখানেই আসল ভুলটা হয়। রাতের গরম এখন দিনের গরমের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠছে। এই যেমন দিল্লির কথাই ধরুন, 2024-এর গরমে সেখানে দিনের বেলায় গড় তাপমাত্রা যেখানে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, সেখানে রাতের তাপমাত্রা বেড়েছে তারও দ্বিগুণের বেশি, প্রায় 4.4 ডিগ্রি। কারণ শহরের কংক্রিট দিনের তাপ ধরে রাখে, আর লক্ষ লক্ষ এসির গরম বাতাস বাইরে বেরিয়ে এসে একটা হিট আইল্যান্ড তৈরি করে, ফলে শরীরটা যে একটু জিরিয়ে নেবে সেই সুযোগটাই পায় না। এত বড় একটা সংকট, এত মানুষের জীবন জীবিকার প্রশ্ন, কিন্তু তারপরেও একটা বড় প্রশ্ন থেকেই যায়। দেখুন, সরকারি তালিকায় ঘূর্ণিঝড়, বন্যা, খরা, এমনকি শৈত্যপ্রবাহ জাতীয় বিপর্যয় হিসাবে বিজ্ঞাপিত বা নোটিফাইড, কিন্তু তাপপ্রবাহ সেটা এই তালিকার বাইরে। এই বিজ্ঞাপিত বা নোটিফাইড হওয়ার বিষয়টা কিন্তু শুধু একটা তকমার ব্যাপার নয়, এর সাথে সরাসরি আর্থিক ক্ষতিপূরণের প্রশ্ন জড়িত। তাপপ্রবাহকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হলে সরকার প্রতিটি মৃত্যুর জন্য পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে আইনত বাধ্য থাকত। আর এই নিয়ম পরিবর্তনের বিষয়ে সরকারের অবস্থান কি? সংসদে দেওয়া এই বিবৃতি থেকেই তা পরিষ্কার। তবে কি কোনো আশার আলো নেই? আছে, আর সমাধানটা কিন্তু খুব সহজ এবং আমাদের চোখের সামনেই রয়েছে। এমন এক সমাধান যা রাস্তার তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিতে পারে। সমাধানটা হলো গাছ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা হাঁটছি ঠিক উল্টো পথে। তথ্য বলছে 2015 থেকে 2019-এর মধ্যে আমরা প্রায় 18 বর্গ কিলোমিটার পুরনো জঙ্গল কেটে ফেলেছি, আর তার বদলে নতুন গাছ লাগিয়েছি মাত্র 1 বর্গ কিলোমিটার। তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? একেবারে ব্যক্তিগত ও সামাজিক স্তরেও কিন্তু অনেক কিছু করার আছে। যেমন যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটু জল বা ছায়ার ব্যবস্থা করা, নিজেদের এলাকায় পুরনো গাছগুলোকে রক্ষা করা,
আর অবশ্যই দিনের সবচেয়ে গরম সময়ে মানে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকা। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, 2026 সালে যে শিশুটির জন্ম হবে তার কাছে গ্রীষ্মকাল শব্দটার মানে ঠিক কী দাঁড়াবে? সেটা কি শুধুই একটা অসহ্য গরমের ঋতু?